তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি কিসের সঙ্গে যুক্ত? তবলা, সেতার, বাঁশি নাকি ফুটবল? তো এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা এসেছে, খুব ইম্পর্টেন্ট। তো হরিপ্রসাদ চৌরসিয়া ইনি হচ্ছে বাঁশির সাথে যুক্ত। তো হরিপ্রসাদ চৌরসিয়া একজন ভারতীয় সঙ্গীত পরিচালক এবং শাস্ত্রীয় বাঁশিবাদক, যিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় ঐতিহ্যে বাঁশুরি বাজিয়েছেন। নেক্সট প্রশ্ন, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? তো আগা খান কাপ হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। তো আগা খান কাপ হকির সাথে জড়িত। এটি ভারতের সেরা এবং সবচেয়ে রঙিন টুর্নামেন্টগুলির মধ্যে একটি এবং সারা বিশ্ব থেকে এন্ট্রি আকর্ষণ করে। আগা খান কাপের আরেক নাম হচ্ছে বেইটন কাপ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে যে আগা খান কাপের আরেক নাম হচ্ছে বেইটন কাপ। এখানে আগা খান কাপ না দিয়ে তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে বেইটন কাপ কোন খেলার সাথে যুক্ত, তো সেখানেও অ্যান্সার হয়ে যাবে হকি খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, E=mc², এই সূত্রটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এটাও অনেকবার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো E=mc², এই সূত্রটি প্রতিষ্ঠা করেছিলেন আইনস্টাইন, অপশান এ। তো ভর শক্তির সমতুল্যতার বিষয়ে তার গবেষণাপত্রে আইনস্টাইন তার বিশেষ আপেক্ষিকতা সমীকরণের ফলস্বরূপ E=mc² সমীকরণটির প্রবর্তন করেছিলেন। আইনস্টাইনের 1905 সালের আপেক্ষিকতার তত্ত্ব অনেক বছর ধরে বিতর্কিত থেকে গেলেও ম্যাক্স প্ল্যাঙ্ক এর মাধ্যমে শুরু করে শীর্ষস্থানীয় পদার্থবিদ্যা তার এই তত্ত্বকে গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, সালাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট। তো মনে রাখবে সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে জম্মু ও কাশ্মীরে অবস্থিত। তো সালাল বাঁধ, যা সালাল জলবিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত, চেনাব নদীর ওপর একটি রান অফ দ্য রিভার জলবিদ্যুৎ প্রকল্প। এটি জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের রিয়াসি জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, ফ্লেমকোষ কার রেচন অঙ্গ? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন হচ্ছে কেঁচো, হাইড্রা, ফিতাকৃমি নাকি শামুকের? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, ফিতাকৃমির রেচন অঙ্গের নাম হচ্ছে ফ্লেম কোষ। আর তোমরা কমেন্টে জানাবে যে কেঁচোর রেচন অঙ্গের নাম কি। নেক্সট প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে? এটাও সোজা প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়, অপশান ডি। তো 1901 সালে আচার্য পিসি রায় বিখ্যাত বিজ্ঞানী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য ভারতীয়দের মনে সচেতনতা তৈরি করার লক্ষ্যে দেশীয় প্রযুক্তির সাথে মানসম্পন্ন ওষুধ ও ফার্মাসিউটিক্যালস, রাসায়নিক এবং ঘরোয়া পণ্য উৎপাদনের জন্য প্রথম ভারতীয় কোম্পানি ছিল। মনে রাখবে ভালো করে, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1901 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল প্রফুল্লচন্দ্র রায় দ্বারা, বেঙ্গল কেমিক্যালস, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লোভিন, কোবালামাইন, অ্যাসকর্বিক অ্যাসিড নাকি থিয়ামিন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, থিয়ামিন। তো ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। আর তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা কমেন্টে জানাবে যে রাইবোফ্লোভিন এটা কোন ভিটামিনের রাসায়নিক নাম। তো যথেষ্ট পরিমাণে থেকে কম ভিটামিন B1 এর অভাবজনিত রোগ হচ্ছে বেরিবেরি, অর্থাৎ ভিটামিন B1 এর অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে বেরিবেরি। এটি থায়ামিনের ঘাটতি হিসাবে পরিচিত এবং যেহেতু অ্যালকোহল দেহে থায়ামিন শোষণকে বাধা দেয়, তাই এমন মানুষের মধ্যে এটি দেখা যায় যারা প্রতিদিন অ্যালকোহল পান করে। বেরিবেরি দুই প্রকারের হয়ে থাকে, এগুলো হচ্ছে একটা হচ্ছে আর্দ্র বেরিবেরি আর আরেকটা হচ্ছে শুষ্ক বেরিবেরি। নেক্সট প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দক্ষিণ আফ্রিকা অর্থাৎ সাউথ আফ্রিকার মুদ্রার নাম কি? অপশন হচ্ছে পাউন্ড, ডলার, র্যান্ড নাকি রুপি?
তো মনে রাখবে দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ড, অপশন সি। তোমরা কমেন্টে জানাবে যে দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কি, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, সলবাইয়ের চুক্তি কত সালে হয়েছিল? এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সলবাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1782 সালে, অপশন সি। সলবাই মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় অবস্থিত। ওয়ারেন হেস্টিংস এবং মহাদাজি সিন্ধিয়ার মধ্যে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের ফলাফল নিষ্পত্তির জন্য দীর্ঘ আলোচনার পর মারাঠা সাম্রাজ্য এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিদের দ্বারা 17 মে 1782 সালে সলবাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, রেফ্রিজারেন্ট হিসাবে কোনটি ব্যবহার করা হয়? নাইট্রোজেন, হিলিয়াম, ফ্রেয়ন নাকি ক্লোরিন? তো রেফ্রিজারেন্ট হিসাবে ইউজ করা হয় ফ্রেয়নকে, অপশন সি। নেক্সট প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের সংবিধান থেকে প্রশ্ন এসেছে এটা। তো হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন হচ্ছে আমাদের ভারতের রাষ্ট্রপতি, অপশন বি। তো হাইকোর্ট একটি রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ। প্রত্যেক হাইকোর্টে একজন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অন্যান্য বিচারক থাকে। হাইকোর্টের প্রধান বিচারপতি সংবিধানের 217 ধারার অনুচ্ছেদ 1-এর অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে যে হাইকোর্টের প্রধান বিচারপতিরা হচ্ছে 217 ধারা অনুসারে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। এটা 217 নম্বর ধারায় বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো মনে রাখবে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বসুন্ধরা সম্মেলন 1992-এ রিও ডি জেনেরো অর্থাৎ ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে অনুষ্ঠিত পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত সম্মিলিত জাতিপুঞ্জের সম্মেলন নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীকে কোথায় আটক করে রাখা হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, আগা খান প্রাসাদে। তো ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীকে গ্রেপ্তার করে আগা খান প্রাসাদে রেখে দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? মাস্কাট, উলানবাতার, বেইরট নাকি সিওল? তো মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলানবাতার, অপশন বি। তো মঙ্গোলিয়া মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র, অর্থাৎ মঙ্গোলিয়ার চারিদিকে কোনো সমুদ্র নেই, অর্থাৎ ল্যান্ডলকড কান্ট্রি এটাকে বলা হয়। ল্যান্ডলকড কান্ট্রি অর্থাৎ যে দেশের চারিপাশে কোনো সমুদ্র নেই সেই দেশকে বলা হয় ল্যান্ডলকড কান্ট্রি বা স্থলবেষ্টিত রাষ্ট্র। আর মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাতার। নেক্সট প্রশ্ন, একটি বস্তুর গতিবেগ এবং একটি শব্দের গতিবেগের অনুপাতকে কি বলা হয়? এটা তোমাদের কিছুদিন আগেই পড়ানো হলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো একটি বস্তুর গতিবেগ এবং একটি শব্দের গতিবেগের অনুপাতকে বলা হয় ম্যাক সংখ্যা বা ম্যাক নাম্বার, অপশন সি। নেক্সট প্রশ্ন, অমর্ত্য সেন অর্থনীতিতে কোন বছরের নোবেল পুরস্কার অর্জন করেছিলেন? এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে এটা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1998 সালে অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। তো অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার বিজয়ী একজন ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ এবং দার্শনিক। দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ, অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকারণ হিসেবে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য 1998 সালে তিনি অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার, যা অর্থনীতির নোবেল পুরস্কার নামে পরিচিত, সেটা লাভ করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, মানবদেহের ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত? অর্থাৎ মানবদেহের, এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে মানবদেহের করোটিয় স্নায়ুর সংখ্যা কত, যেটাকে ইংলিশে বলা হয় ক্রেনিয়াল নার্ভ। তো মানবদেহে ক্রেনিয়াল নার্ভের সংখ্যা হয়ে যাবে এখানে অপশন সি, 12 জোড়া। নেক্সট প্রশ্ন, সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড রিডিং, ওয়েলিংটন, লিনলিথগো নাকি আরউইন? তো
তো সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড আরউইন, অপশন ডি। তো সাইমন কমিশন ভারতে আসেন 1927 খ্রিস্টাব্দে, তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড আরউইন। আর লর্ড আরউইন 1926 সাল থেকে 1931 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট প্রশ্ন, চোখের লেন্সের পেছনের অংশটি যে তরল দ্বারা পূর্ণ থাকে সেটির নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে দুভাবে প্রশ্ন আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে চোখের লেন্সের আগে থাকে হচ্ছে, মনে রাখবে, অ্যাকুয়াস হিউমার। মানে লেন্সের যে চোখের লেন্স আছে, লেন্সের আগে অর্থাৎ সামনে থাকে অ্যাকুয়াস হিউমার, যে তরল থাকে সেটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। আর লেন্সের পেছনের দিকে যে তরল থাকে সেটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। তো এখানে কি বলা হচ্ছে, পেছনের অংশ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভিট্রিয়াস হিউমার। অর্থাৎ চোখের লেন্সের পেছনের অংশটি যে তরল দ্বারা পূর্ণ থাকে তাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। নেক্সট প্রশ্ন, হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম? এটাও তোমাদের আগেও পড়ানো হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা আগে ক্লাস করেছো তারা অবশ্যই এটার অ্যান্সার করতে পারবে। তো হলদি নদী হচ্ছে এটা কেলেঘাই এবং কংসাবতী নদীর মিলিত প্রবাহের নাম। তো হলদি নদী, কংসাবতী এবং কেলেঘাই নদীর যুগ্ম প্রবাহের নাম। কেশবপুরের কাছে দুটি নদী মিলিত হয়ে হলদি নদীর উৎপত্তি ঘটেছে। নেক্সট প্রশ্ন, রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গম স্থান? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রয়াগগুলির নাম প্রতিবারই পরীক্ষায় আসে, কোনো না কোনো পরীক্ষায় অনেকবার আসে, তো ভালো করে মনে রাখবে। রুদ্রপ্রয়াগ হচ্ছে আলোকনন্দা এবং মন্দাকিনী এই দুটি নদীর সঙ্গম স্থানের নাম। তো রুদ্রপ্রয়াগ আলোকনন্দা নদীর পঞ্চপ্রয়াগের মধ্যে একটি। এখানে আলোকনন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গম হয়েছে, অর্থাৎ রুদ্রপ্রয়াগে আলোকনন্দা এবং মন্দাকিনী নদী দুটি মিলিত হয়েছে। নেক্সট প্রশ্ন, চুন হলো, তা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে এখানে অপশনগুলির মধ্যে চুনের সংকেত কোনটা? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অপশন বি, CaO। এটা হচ্ছে চুনের সংকেত, অর্থাৎ এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। নেক্সট, মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? এটাও ভারতের সংবিধান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভা নাকি রাজ্যসভা। তো মন্ত্রিসভা হচ্ছে লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে। মন্ত্রিসভা অর্থাৎ প্রধানমন্ত্রী এবং তার সাথে সাথে যে সব মন্ত্রীরা থাকে তাদেরকে একসাথে মন্ত্রিসভা বলা হয়, এবং সেই মন্ত্রিসভা হচ্ছে লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে। নেক্সট প্রশ্ন, তুঙ্গভদ্রা কার উপনদী? কৃষ্ণা নদী, কাবেরী, গোদাবরী নাকি মহানদী? ভালো করে মনে রাখবে, তুঙ্গভদ্রা নদী হচ্ছে কৃষ্ণা নদীর একটি উপনদী। তো অন্ধ্রপ্রদেশের গন্ডিমাল্লায় তুঙ্গভদ্রা 531 কিলোমিটার সমতল ভূমি পেরিয়ে কৃষ্ণার সাথে মিলিত হয়েছে। এটি কৃষ্ণা নদীর একটি উপনদী। নেক্সট প্রশ্ন, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? এটা অনেকবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে অপশান এ, ফেনল। তো ফেনল যেটি কার্বলিক অ্যাসিড হিসাবে পরিচিত, এটি অ্যারোমেটিক জৈব যৌগ। ফেনলের আণবিক সংকেত হচ্ছে C6H5OH। এটা ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষায় আসতে পারে যে কার্বলিক অ্যাসিড, এখানে এইভাবে আসতে পারে যে প্রশ্নটা যে কার্বলিক অ্যাসিড বা ফেনলের আণবিক সংকেত কী হবে, এটা আসতে পারে পরীক্ষা, ভালো করে মনে রাখবে। অ্যান্সার হবে C6H5OH। এবং এই ফেনল হচ্ছে একটি সাদা দানাদার কঠিন পদার্থ এবং সহজে উদ্বায়ী, অর্থাৎ উড়ে যায়, বাতাসে রাখলে এমনিতেই উড়ে যায়। নেক্সট প্রশ্ন, আরাবল্লীর সর্বোচ্চ শিখরের নাম কি? কলসুবাই, দোদাবেতা, গুরু শিখর নাকি আনাইমুদি? তো মনে রাখবে, আরাবল্লীর সর্বোচ্চ শিখর হচ্ছে গুরু শিখর, অপশন সি। তো আরাবল্লী পর্বতমালা পশ্চিম ভারতে বিস্তৃত, যা উত্তর পূর্ব দিকে 692 কিলোমিটার বিস্তৃত হয়ে ভারতে রাজ্যে গুজরাট, রাজস্থান ও হরিয়ানা হয়ে দিল্লিতে গিয়ে শেষ হয়েছে। নেক্সট প্রশ্ন, দুন শব্দের অর্থ কী? তো দুন শব্দের অর্থ হচ্ছে অনুদৈর্ঘ্য উপত্যকা। তো কুমায়ুন হিমবাহ অঞ্চলে মধ্য হিমালয় পর্বতশ্রেণী এবং শিবালিক
পর্বত শ্রেণীর মধ্যবর্তী অংশের যে দীর্ঘ উপত্যকা রয়েছে তাকে দুন বলা হয়। দুন কথাটির অর্থ দুটি পর্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত অগভীর উপত্যকা। ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ভিলাই ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় নির্মিত হয়েছে? ব্রিটিশ, রাশিয়া, জার্মানি নাকি মার্কিন? তো মনে রাখবে ভিলাই ইস্পাত কারখানাটি হচ্ছে রাশিয়ার সহযোগিতায় নির্মিত হয়েছিল। তো ভিলাই ইস্পাত প্ল্যান্টটি ছত্তিশগড়ের দুর্গ জেলায় রাশিয়ার সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1959 সালে উৎপাদন শুরু হয়েছিল। পরের প্রশ্ন, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর ওপরে রয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে ধোঁয়াধার জলপ্রপাতটি হচ্ছে নর্মদা নদীর ওপরে রয়েছে। তো নর্মদা নদী দ্বারা গঠিত ধোঁয়াধার হলো একটি জলপ্রপাত যা মধ্যপ্রদেশের জবলপুর জেলায় অবস্থিত। এটা ভালো করে মনে রাখবে যে ধোঁয়াধার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে মধ্যপ্রদেশের জবলপুরে অবস্থিত। এই জলপ্রপাতের নাম দুটি শব্দ থেকে এসেছে, ধোঁয়ান যার অর্থ ধোঁয়া এবং ধার যার অর্থ হচ্ছে প্রবাহ। এটির এমন নামকরণ করা হয়েছে কারণ এটি এমন গাঢ় একটি কুয়াশা তৈরি করে যা ধোঁয়ার মতো দেখায়। নেক্সট প্রশ্ন, ব্লটিং পেপার কেন কালি শোষণ করে? সান্দ্রতার জন্য, কালিতে দ্রাবক থাকার জন্য, কালিতে দ্রাব থাকার জন্য নাকি কৈশিক ক্রিয়া করে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ব্লটিং পেপারে কালি শোষণ করে এর কারণ হচ্ছে কৈশিক ক্রিয়ার ফলে। তো ব্লটিং পেপার দ্বারা কালি শোষণ একটি কৈশিক ক্রিয়ার ঘটনা, কারণ ব্লটিং কাগজ একটি পাতলা এবং মসৃণ কাগজ যা কালির মতো সামান্য ঘন তরল শোষণ করে নেয়। ব্লটিং কাগজ কৈশিক ক্রিয়া দ্বারা কালি শোষণ করে। কৈশিক ক্রিয়া তরলের পৃষ্ঠটানের বৈশিষ্ট্যের ভিত্তিতে ঘটে থাকে। পরের প্রশ্ন, মুসলিম লীগ গঠিত হয় কোন সালে? এটাও অনেকবার পরীক্ষায় আসে। তো মুসলিম লীগ গঠিত হয়েছিল 1906 সালে। তো 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ জন্ম নেয়। আগা খান প্রথম রাষ্ট্রপতি ছিলেন মুসলিম লীগের। সর্বভারতীয় মুসলিম লীগ গঠনের একটি প্রস্তাব নবাব সলিমুল্লাহ খান দ্বারা পাশ হয়েছিল এবং হাকিম আজমল খান, মৌলানা মুহাম্মদ আলী এবং মৌলানা জাফর আলী সমর্থন করেছিলেন। পরের প্রশ্ন, হিন্দু পাতশাহীর আদর্শ প্রচার কে করেছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, প্রথম বাজিরাও। তো বালাজির পিতা বাজিরাও একটি হিন্দু পাতশাহী প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছিলেন এবং হিন্দু রাজপুতদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন? এটাও তোমাদের আগেও অনেকবার পড়ানো হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখন পরীক্ষায় বেশিরভাগই বিজয়নগর সাম্রাজ্য থেকে প্রশ্ন এসেই থাকে, তো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভালো করে মনে রাখবে, কৃষ্ণদেব রায় হচ্ছে বিজয়নগর রাজ্যের শাসক ছিলেন। তো কৃষ্ণদেব রায় দুবার হয়ে গেছে। কৃষ্ণদেব রায় ভারতের একজন চিহ্নিত মধ্যযুগীয় সম্রাট, যিনি 1509 থেকে 1529 সাল পর্যন্ত বিজয়নগর সাম্রাজ্য শাসন করেছিলেন। তুলুভা রাজবংশের বিচারে কৃষ্ণদেব রায় ছিলেন তৃতীয় শাসকদের একজন। এখানে ভালো করে মনে রাখবে যে কৃষ্ণদেব রায় কোন রাজবংশের শাসক ছিলেন, এটা কিন্তু পরীক্ষায় আসে, অ্যান্সার হবে তুলুভা রাজবংশের। এটি চিহ্নিত করা হয়েছে যে দিল্লি সালতানাতের পতনের পর কৃষ্ণদেব রায় সমগ্র বিজয়নগর সাম্রাজ্য শাসন করেছিলেন। পরের প্রশ্ন, নাথুলা পাস কোথায় অবস্থিত? তো মনে রাখবেন নাথুলা পাস হচ্ছে সিকিম হিমালয়ে অবস্থিত। তো নাথুলা পূর্ব সিকিম জেলার হিমালয়ের একটি পর্বত গিরিপথ। এটি ভারতের সিকিম রাজ্যকে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে সংযুক্ত করেছে। পরের প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতাকে? এটা তো অনেকবার পরীক্ষায় এসেছে, খুব ইম্পর্টেন্ট। তো ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতা হচ্ছে লিও টলস্টয়, অপশন বি। তো যুদ্ধ এবং শান্তি রাশিয়ান লেখক লিও টলস্টয়ের একটি উপন্যাস। এটি 1869 সালে প্রকাশিত হয়েছিল। অনেক পণ্ডিত এটিকে বীর রাসের মহাকাব্য বলেও অভিহিত করেছিলেন। এটা মনে রাখবে যে যুদ্ধ এবং শান্তি এই বইটিকে কি বলা হয়? বীর রাসের মহাকাব্য। নেক্সট প্রশ্ন, সকারি উপাধি গ্রহণ করেছিলেন কে? প্রথম চন্দ্রগুপ্ত, বিন্দুসার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি শশাঙ্ক? এটা শশাঙ্ক হবে। তো সকারি উপাধি গ্রহণ করেছিলেন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি।
তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের তৃতীয় শাসক, তিনি ছিলেন সমুদ্রগুপ্তের পুত্র। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি গ্রহণ করেন, তিনি মালওয়া, গুজরাট এবং সৌরাষ্ট্র থেকে শাসকদের অঞ্চল জয় করে সকারি উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, ওয়াটার গ্যাস কোন কোন গ্যাসের মিশ্রণকে বলা হয়? এটাও অনেকবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। তো ওয়াটার গ্যাস বলা হয় হচ্ছে, মনে রাখবে, কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে বলা হয় ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ। লাল গরম কোকের ওপর দিয়ে বাষ্প চলে গেলে ওয়াটার গ্যাস তৈরি হয়। নেক্সট প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড ওয়েলেসলি, অপশন বি। তো অধীনতামূলক মিত্রতা নীতি ছিল 1798 সালের লর্ড ওয়েলেসলি কর্তৃক প্রণীত একটি অহস্তক্ষেপ নীতি। তিনি কার্যকরভাবে অহস্তক্ষেপ নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেন, যা প্রায় 100টি চুক্তিতে স্বাক্ষর করে নবাব ও নিজামদের সহযোগী মিত্র করে তোলে। নেক্সট প্রশ্ন, অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কী হবে? এরকম প্রশ্ন তো অনেকবার পরীক্ষায় আসে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, লাল। অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ হয়ে যায় লাল, আর ক্ষারীয় দ্রবণে লিটমাসের বর্ণ হয়ে যায় নীল। এটা নীল না, বেগুনি, ভালো করে মনে রাখবে। লিটমাস পেপার হচ্ছে একটি সূচক যা একটি দ্রবণে অ্যাসিড বা ক্ষারের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয়। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে এবং লাল লিটমাসকে নীল বা বেগুনি রঙে পরিণত করে। নেক্সট, মাছের কোন অঙ্গটি রাডার হিসেবে কাজ করে? এটাও খুব ইম্পর্টেন্ট। অপশন হচ্ছে পুচ্ছপাখনা, হৃৎপিণ্ড, জ্ঞানেন্দ্রিয়, পার্শ্বরেখা নাকি পটকা। তো মনে রাখবে, মাছের যে পুচ্ছ পাখনাটি রয়েছে সেটা হচ্ছে মাছের রাডার হিসেবে কাজ করে। তো পুচ্ছ পাখনা মাছের রাডার হিসেবে কাজ করে। এটি কডাল বৃন্তের সাথে সংযুক্ত থাকে, যা শরীরের সংকীর্ণ অংশ। পৃষ্ঠীয় পাখনা এবং পায়ু পাখনা স্থিতিশীল করতে সাহায্য করে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।